আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের ষষ্ঠ শ্রেণীর 2025 সালের গণিত বই নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? প্রথম থেকে আমরা পড়া শুরু করব। এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র। প্রথম অধ্যায়ে রয়েছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এই অধ্যায় থেকে আমরা আজকে আলোচনা শুরু করব। প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকেই নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরও সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বলা হয়। ইংরেজিতে কি বলে? ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? এই সংখ্যাগুলো কি হতে পারে? যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে করে চলতে থাকবে ইত্যাদি। যদি সংজ্ঞা জিজ্ঞাসা করা হয় পরীক্ষায়, আমরা কি বলবো? প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকেই গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হয়। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি, ঠিক আছে? এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা যা শিখতে পারবে দেখো: অঙ্কপাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবে, দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন করে স্বাভাবিক সংখ্যা পড়তে বা লিখতে পারবে, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে, বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবে, 2, 3, 4, 5, 9 দ্বারা বিভাজ্যতা যাচাই করতে পারবে, স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয় করতে পারবে, ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সরলীকরণ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে, ঠিক আছে? আমাদের প্রথম টপিক হচ্ছে কি 1.1 অঙ্কপাতন। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। এই 10টি প্রতীক কি জানো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। এগুলোকে কি অঙ্কও কিন্তু বলা হয়। আবার এগুলো কি সংখ্যাও। শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। এই যে আমরা একটু আগে পড়েছিলাম 1 থেকে শুরু, 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা না। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত এগুলোকে সার্থক অঙ্ক বলা হয়, এবং শেষেরটিকে শূন্য বলা হয়। সংখ্যাগুলো স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। 9 অপেক্ষা বড় সব সংখ্যাই কি 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকেই অঙ্কপাতন বলা হয়। তাহলে যদি অঙ্কপাতন কাকে বলে, আমরা কি লিখব? কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। অঙ্কপাতনে 10টি প্রতীকী ব্যবহার করা হয়। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতিও বলা হয়। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মানের 10 গুণ তত দশক প্রকাশ করে। তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় মানের 10 গুণ অর্থাৎ স্বকীয় মানের শতগুণ অর্থাৎ তত শতক প্রকাশ করে। এরূপে কোনো অঙ্ক এক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তরোত্তর 10 গুণ করে বৃদ্ধি পায়। লক্ষ্য করি যে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। তাহলে স্থানীয় মান কাকে বলে? এটা হচ্ছে আমাদের সংজ্ঞা, ঠিক আছে? যেমন 333, এই সংখ্যাটি সর্বডানের 3, এই যে এই 3 হচ্ছে কি, যার স্থানীয় মান 3। ডান দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে 3-এর স্থানীয় মান যথাক্রমে এই 3-এর জন্য কত? 30, আর এই 3-এর জন্য 300। তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়, কিন্তু তার নিজস্ব বা স্বকীয় মান একই থাকে। যেমন দেখো, এখানে সংখ্যাটা কত ছিল? আমাদের 333, এবং এখানে যে আমরা আলাদা করে বললাম এই 3-এর জন্য কত? এই যে 3 একে 3। এই 3-এর জন্য কত? 3 10 30, আর এই 3-এর জন্য 3 × 100, তার মানে 300। তাহলে 300 আর 30 যোগ করলে হয় 330, তার সাথে 3 যোগ করলে হয় 333, ঠিক আছে? আমরা পরের টপিকে যাই। 1.2 দেশীয় সংখ্যা পঠন রীতি। আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক ও শতক প্রকাশ করে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত এবং কোটি বলা হয়। এই যে এখানে দেখলে তোমরা বুঝতে পারবে, খুব একটা ছকের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে জিনিসটা। তো এককের ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় 1, 2, 3, 4 ইত্যাদি। কিছু 2 অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ বিশেষ নাম রয়েছে। যেমন 2 আর 5 দিলে সেটাকে আমরা কি বলি? 25, 3 আর 8 হলে 38, 7 আর 1 হলে 71। এগুলোকে পড়া হয় যথাক্রমে 25, 38, 71। শতকের ঘরের 1, 2, 3 ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে 100, 200, 300 ইত্যাদি পড়া হয়। হাজারের ঘরে অঙ্কগুলোকে শতকের ঘরের মতো পড়তে হয়, যেমন 5000, 7000 ইত্যাদি।
অযুতের ঘরের অঙ্ককে অযুত হিসেবে পড়া হয় না, অযুত হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয়, ঠিক আছে? যেমন অযুতের ঘরে যদি 7 হয় এবং হাজারের ঘরে যদি 5 হয়, তাহলে 2 ঘরের অঙ্ক মিলিয়ে আমরা কত পড়ি? 75,000। জিনিসটা দেখো, অযুতের ঘর মানে কত? এই যে 5 নাম্বার ঘর, যেটা এখানে হচ্ছে 7, আর হাজারের ঘর মানে 4 নাম্বার ঘর, বাকিগুলো তো শূন্য, তাই না? তাহলে এটা কত পড়ি আমরা? 75,000। বুঝতে পেরেছো আশা করি। নিযুত লক্ষের ঘর মিলিয়ে যত লক্ষ হয় তত লক্ষ হিসেবে পড়া হয়। যেমন নিযুতের ঘরে 8 এবং লক্ষের ঘরে যদি 3 থাকে, তাহলে 2 ঘরের অঙ্ক মিলিয়ে 83 লক্ষ পড়া হয়। এই যে নিযুতের ঘরে 8, লক্ষের ঘরে 3, তারপর হচ্ছে 5টা শূন্য, তার মানে কত? 83 লক্ষ। কোটির ঘরের অঙ্ককে কোটি বলে পড়া হয়। তো কোটির ঘরের বাম দিকের সব ঘরের অঙ্কগুলোকে কোটির ঘরের সাথে মিলিয়ে যত কোটি হয় তত কোটি পড়া হয়। 4 বা ততোধিক অঙ্কের লিখিত সংখ্যা সহজে ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা হয়। এক্ষেত্রে যে কোনো সংখ্যা ডান দিক থেকে 3 অঙ্ক পরে একটি কমা এবং এরপর 2 অঙ্ক পর পর কমা ব্যবহার করা হয়। একটা উদাহরণ দেখি আমরা। উদাহরণ 1, কমা বসিয়ে কথায় লেখো। ঠিক আছে, দেখো তাহলে আমাদের প্রথম কাজ কি? সংখ্যাটি ডান দিক থেকে আমরা 3 ঘর বামে কমা বসাবো, মানে এই 3 2 1 তার আগে কমা বসালাম, এরপর 2 ঘর পর পর কমা বসাবো, তার মানে এই যে 4 7, এই 4-এর আগে কমা বসাবো, তার 2 ঘর আগে এই 7-এর আগে কমা বসাবো, এবং এর আগে তো 9 8 রয়েছে। তাহলে এটাকে আমরা কী পড়তে পারি? এখন কোটির ঘরে 2টি অঙ্ক মিলিয়ে 98, নিযুত লক্ষের ঘরে 2টি অঙ্ক মিলিয়ে হচ্ছে এই যে 75, অযুত হাজারের ঘরে 2টি অঙ্ক মিলিয়ে 47, এবং শতকের ঘরে হচ্ছে 3, দশকের ঘরে 2, এককের ঘরে 1। তাহলে মোট কত পাচ্ছি আমরা এখানে? সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে দাঁড়ায় 98,75,47,321। ঠিক আছে, আমরা আরেকটা উদাহরণ দেখি। উদাহরণ 2, অঙ্কে লেখো 7,05,90,007। তাহলে এই যে 7-এর জন্য 7 লিখলাম, 90,000 বলা হয়েছে, তাহলে এই যে অযুতের ঘরে 9, বাকি 3টা হবে কি? শূন্য। 5 লক্ষ, তার মানে নিযুতের ঘরে 0, লক্ষের ঘরে 5, আর 7 কোটি, কোটির ঘরে 7। তাহলে কত দাঁড়াচ্ছে? কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে নিযুত, শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক নাই, তাই এই ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় কত? 7,05,90,007। ঠিক আছে। উদাহরণ 3-এ রয়েছে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এর সমাধান যদি আমরা করি, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 এবং অঙ্কপাতনের যে কোনো অবস্থানে 9-এর স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং 7টি 9 পরপর লিখলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়, যেটা হচ্ছে কত? 99,99,999। আবার ক্ষুদ্রতম সংখ্যা অঙ্ক হচ্ছে 0, তো পরপর 7টি শূন্য লিখলে সংখ্যাটি শূন্যই থাকে। এই জন্য সর্ববামে সার্থক ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে ডান দিকে 6টা শূন্য বসালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ কত? 10 লক্ষ। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ বা বৃহত্তম সংখ্যাটা কত? 99,99,999, এবং সর্বনিম্ন বা ক্ষুদ্রতম সংখ্যাটা কত? 10 লক্ষ। ঠিক আছে, তো আজকে আলোচনা এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে হচ্ছে আমরা এখান থেকে শুরু করব, যেটা হচ্ছে দ্বিতীয় পর্ব। তো শিক্ষার্থীরা, আজকে প্রথম পর্বে তোমাদের ষষ্ঠ শ্রেণী 2025 সালে যে গণিত বইটা দেওয়া হয়েছে, তার প্রথম অধ্যায়ের প্রথম 2-3টা পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা হচ্ছে ধাপে ধাপে সম্পূর্ণ গণিত বইটা কিন্তু এভাবে করে শেষ করে দিব। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।